সালাম চৌধুরী প্রথমে অমত করলেও তাকে ইন্টারনেট পড়াশোনার কথা বলে ভুলিয়ে ভালিয়ে ফোন নেয় পরশ। সেদিন সালামের কি রাগ তাকে বোঝালো বাবা। মেয়েটার ভালো হবে এই ভেবেই তো ছেলের বিরুদ্ধে গিয়ে তার হাতে ফোন দিল সালাম চৌধুরী। তার ভরসা আছে তো পরশের উপর। ফোন পেয়ে নতুন নতুন কিছুদিন পড়াশোনা করলেও পরবর্তীতে ফেসবুকে আসক্ত হয়ে যায় মেয়েটা। এই ফেসবুকের মাধ্যমেই পরিচিত হয় মুশফিক নামক কালো অধ্যায়ের সাথে। মুশফিকই আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। প্রথমে একটু একটু করে পরিচয়, এরপর বন্ধুত্ব। সে যেন তেন বন্ধুত্ব না, কেয়ারিং বিশ্বস্ত বন্ধুত্ব। একসময় ছেলেটার এই কেয়ারিং দুষ্টু মিষ্টি শাসন কিশোরী মেয়েটার আবেগী মনে গভীরভাবে দাগ কেটে যায়। মানুষটা সব কিছু তার ভালো লাগতে শুরু করে। সুযোগ পেলে বিভিন্ন বাহানায় তার সাথে কথা বলতে ইচ্ছে হয়। কথা বলতে না পারলে আশপাশ লাগে। কথা বলতে বলতে কখন যেন চমৎকার একটা সময় কেটে যেত, টেরও পেত না পরশ। এরপরই শুরু হলো লুকোচুরি। লোকচক্ষু আড়ালে রাত জাগা। দিনের বেলায় ওরা দুজনই ব্যস্ত থাকতো, পরশের স্কুল কোচিং ইত্যাদি করে আর সময় পেত না। মুশফিকও তাই। তখন সে বিদেশ ছিল, পড়ালেখার শেষ সময়। দুজনেরই সময় হতো রাতে। তাছাড়া পরশও ভাইয়ের ভয়ে ভয়ে থাকতো। সচরাচর দিনের বেলা ফোন হাতে নিত না। সারাদিন অপেক্ষার পর রাতের বেলা বন্ধ রুমে লম্বা একটা সময় অনলাইনে থাকা হতো। এই তো এভাবে মুশফিকে আসক্ত হয় পরশ। কিশোরী মনে আগমন ঘটে রঙিন ভালোবাসার। সে যখন মানুষটাকে নিয়ে ভাবতে শুরু করেছে, ঠিক সেই সময় তাকে চমকে দিয়ে ভালোবাসার নিবেদন দেয় মুশফিক। পরশও সমাদরে গ্রহণ করে মানুষটির ভালোবাসা। তখন কোনটা ঠিক কোনটা ভুল এসব ভাবার সময় ছিল নাকি? তাছাড়া সে কি ঘুণাক্ষরেও টের পেয়েছে মানুষটার অসীম এ ভালোবাসার রঙও পাল্টে যাবে? না না, কিছুতে টের পায়নি বোকা মেয়েটা। তাকে টের পেতে দেয়নি দুষ্ট লোকটা। কি করেই বা বুঝবে পরশ? মানুষটার ভালোবাসার কাছে সব কিছু ছিল রঙহীন তামাটে। কত খুনসুটি, কত আবেগ, কত অনুভূতিময় লুকোচুরি ভালোবাসার স্মৃতি রয়েছে তাদের। সেসব কি কখনো মিথ্যে হয়? এই তো গড়ে গড়ে 6 মাস আগের কথা। সাইমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে বিরাট এক পার্টির আয়োজন করা হয়েছিল। বাড়িতে ছিল নানাবিধ অতিথি। ভাইয়ের বার্থডে উপলক্ষে খুব ব্যস্ত সময় কাটাচ্ছিল পরশ। মুশফিকের সাথে সারাদিন কথা বলার সময় হয়ে ওঠেনি। মুশফিক তখন বিদেশ থেকে এসেছে, বাড়িতেই থাকছে। তার ফোন মেসেজ কিচ্ছুটিতে রেসপন্স করা হয়নি বলে মানুষটা সেদিন সে কি পাগলামি! একের পর এক কল মেসেজ দিয়ে ফোন ভরিয়ে দিয়েছে। সেসব জমা হতে হতে কয়েকশোতে রূপান্তরিত হয়েছে। তাতেও যখন পায়নি পরশকে, তার কি হয়েছে, ফোন ধরছে না কেন, কি সমস্যা জানতে মরিয়া হয়ে যায় ছেলেটা। সেদিন ছিল আষাঢ়ি ঝুম বৃষ্টি। ধৈর্যহারা হয়ে সেই সন্ধ্যায় মানুষটা বৃষ্টিতে ভিজে ভিজে তার বাড়ির সামনে হাজির হয়েছে। রাহিকে দিয়ে বাসার ভেতর খবর পাঠিয়েছে পরশ যেন তার সাথে একবার দেখা করে। সে সময় সাক্ষাৎ করার সময়টা ছিল দুষ্কর। বাড়ির চারপাশে পুলিশ, সিকিউরিটি গার্ড, পাহারাদার, তাছাড়া নানাবিধ অতিথিদের আনাগোনা তো ছিলই। তবুও সেসব পরোয়া করে মানুষটা তার কাছে ছুটে এসেছে, আবদার করছে শুধু তাকে এক নজর দেখবে। জানতে পেরে পরশের সে কি ভয়, কেউ যদি দেখে ফেলে। এমনিতেই সচরাচর ফোনে কথা বলেও তাদের দেখা হয় না। অন্য সব প্রেমিক যুগলের মতো তারা প্রতিদিন সাক্ষাৎ করে না, ডেটে যায় না। তবে সপ্তাহে একদিন তাদের নিয়ম করে দেখা হতো। হাতে হাত রেখে কথা হতো, মানুষটাকে ছুঁয়ে দেওয়া হতো। তবে সেটাও খুব সাবধানতা অবলম্বন করে, দূর শহরে নিজেদের আড়াল করে। ভাইয়ের ভয়ে উন্মুক্ত প্রেম ভালোবাসা তাদের হয়নি। তাছাড়া মুশফিক লোকটাও এসব বিষয় বেশ সতর্ক থাকত। তার চতুরতার জন্যই এতদিনেও কেউ কিচ্ছুটি টের পায়নি। টের পেলেই তো একটা কেলেঙ্কারি বেঁচে যাবে। এই ভয়ে পরশ আড়ষ্ট হয়ে যায়। আজ লোকটা এখানে আসলো কেন? কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? তার কি ভয় ডর নেই? পরক্ষণে পরশের রাগ লাগে। সে নিচে না যেয়ে তৎক্ষণাৎ সুযোগ বুঝে কল ব্যাক করে। খানিকটা চটে গিয়ে বলে, তুমি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। মুশফিকের সহজ স্বীকারোক্তি। শাশুড়ি আরও একটু মিছিমিছি ক্রোধ নিয়ে পরশ বলল, তাই বলে এখন বাইরে কি বৃষ্টি, কত লোক, তুমি এর মধ্যে এখানে আসলে কেন? তো কি করব, তুমি ফোন ধরলে না, মেসেজ দেখ মেসেজ দেখছিলে না, আমার বুঝি চিন্তা হয় না? আরে বাবা, আমি ব্যস্ত ছিলাম তো, ফ্রি হয়ে নিজে এই তো তোমায় কল করতাম। তাই বলে তুমি এত বড় একটা রিস্ক নেবে? বাচ্চামো করছো কেন মুশফিক? এত অধৈর্য কেন তুমি? আমি মরে গেছি?
তোমার বেলায় আমি ভীষণ অধৈর্য, বেপরোয়া পরশি যান। এটা কি নতুন? খবরদার পরশ, একদম মরার কথা বলবে না তুমি। তোমার মরণ না হয়ে সে মৃত্যু আমার হোক, তবু তুমি বেঁচে থাকো, আমার হয়ে থাকো। আচ্ছা বাবা, বলবো না, এবার তুমি চলে যাও। পরশি যান, আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি? আমি এসেছি, তাতে তুমি খুশি নও? অভিমান দেখিয়ে শুকনো মুখে কথাটা বলল মুশফিক। প্রেমিক পুরুষের এ ধরনের কথায় এতক্ষণে মেয়েটার মিছিমিছি রাগটা ধপ করে নিভে গেল। তৈরি হলো ভালো লাগা। সে মুখে মুখে রাগ দেখালেও ভেতরে ভেতরে একরাশ আনন্দে নৃত্য করছে মন। মানুষটার টান ভালোবাসা দেখে তার প্রতি মুগ্ধতা আরও কয়েক গুণ বেড়ে গেল। পরশ চোখে মুখে মুগ্ধতা ঢেকে তৎক্ষণাৎ জবাব দিল। আরে কি যে বলো, একটু ভয় হলেও আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। তুমি আমাকে এতটা ভালোবাসো। মুশফিক মোলায়েম কণ্ঠে শোধালো। ইয়েস ম্যাডাম, নিজের থেকেও বেশি। আচ্ছা বুঝলাম। এবার এখান থেকে চলে যাও, জান প্লিজ, কে দেখে ফেলবে। মুশফিক মাছি তাড়ানোর মতো করে বলল। হুম, দেখলে দেখুক, দেখলে দেখুক, তোমাকে এক পলক না দেখে কোথাও যাব না আমি। প্লিজ সামনে এসো পরশি, তোমার চাঁদ মুখখানা না দেখলে আজ না আমার ঘুম আসবে না। কিন্তু বাইরে তো গার্ডরা রয়েছে, তাছাড়া বৃষ্টি। তাহলে তুমি তোমার রুমে বারান্দায় এসো, আমি রোডের পাশে দাঁড়িয়ে আছি। আজ দূর থেকে তোমাকে একটুখানি দেখে চলে যাব, পরের বার না হয় কাছাকাছি এসে একটু ছুঁয়ে দিব। ওর কথায় খানিকটা লজ্জা পেল পরশ। মেয়েটা লাজুকতা নিয়ে গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। এর মধ্যে চোখ যায় দূরের ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা ভেজা কাপড়ে মাস্ক পরিহিত এক যুবকের নিকট। এই চোখ, এই মুখে শত মুখোশ থাকলেও এই মানুষটাকে চিনতে কখনোই ভুল হয় না পরশের। খানিকটা মুচকি হাসল পরশ। এর মধ্যে তাকে হাত দিয়ে হাই জানিয়ে ইশারা করল মুশফিক। আবারও হাসল পরশ। তন্মধ্যেই লোকটার বৃষ্টি ভেজা এলোমেলো চুল, লালচে চোখ মুখ দৃষ্টিতে পড়তেই আতকে ওঠে পরশ। বলল। নিজেও কি কি অবস্থা করেছো। তোমাকে এক পলক দেখার লোভে এতটুকু অবস্থা তো সামান্য। তুমিও না কি আমি পাগল। এই তোমার জন্য? তুমি যাবে এখন? আর একটু দেখি। বৃষ্টিতে ভিজে নিজের অবস্থা খারাপ করছো, এবার যাও প্লিজ। তারপরও বৃষ্টি ঝড় মাথায় নিয়ে দাঁড়িয়েছিল ছেলেটা। একটা সময় তাকে জোর করে পাঠিয়েছে পরশ। এই তো এরকম ঘটনা আরও কত রয়েছে, কতটা খুনসুটি রয়েছে তাদের। আর আজ আজ মানুষটা সব কিছু ভুলে বসে আছে। তার সাথে দেখা করার সময় হয় না, তার কথা বলারও সময় হয় না। তার মুখ না দেখে আজ দিব্যি ভালো ঘুম হচ্ছে। মানুষ এত বাজেভাবেও বদলে যায়, কি করে বদলে যায়? ওদের কি পুরনো স্মৃতি একটুও মনে পড়ে না? মেয়েটা যখন গভীর স্মৃতিচরণে ডুবে আছে, ঠিক সেই সময় তার পাশে দাঁড়ালো কেউ। গম্ভীর কণ্ঠে নাম ধরে ডাকল। আকস্মিক নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে হক চুকিয়ে ওঠে মেয়েটা। অনাকাঙ্ক্ষিতভাবে কিছুটা ভয়ও পেয়ে গেছে সে। তবুও চটজলদি নিজেকে ধাতস্থ করে নিল। তৎক্ষণাৎ শব্দ অনুসরণ করে সেদিকে চোখ তুলে তাকালো সে। তার ডান পাশে দাঁড়িয়ে আছে সুদর্শন বলিষ্ঠ বাহুদয়ের এক আকর্ষণীয় পুরুষ, মুশফিক। কতগুলো দিন পর প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় কিশোরী মন। এই মানুষটা তার চোখের শান্তি, মনের শান্তি। মানুষটার সন্নিকটে আসলে তার দেয়া বিরহে ভুলতে সক্ষম পরশ। ঠিক এই মুহূর্তে সব কিছু ভুলে বসল সে। অলিক কল্পনার ন্যায় প্রিয় পুরুষটাকে দেখে ক্ষিপ্রবেগে তার বক্ষস্থলে আশ্রে পড়ে মেয়েটা। মানুষটা তার চোখের সামনে, তবুও যেন তার বিশ্বাস হচ্ছে না। সে নিজের চোখকেও ধ্রুব সত্য পরিণত করতে আগ্রহ নিয়ে শোধালো। তুমি এসেছো? মুশফিক সে কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং আপ্লুত মেয়েটাকে তটস্থ ভঙ্গিতে নিজের বক্ষস্থল থেকে সরাতে সরাতে বলল। কি করছো? দূরে সরে দাঁড়াও। পরশ মেয়েটা সেসব কথা পাত্তাই দিল না, বরং সে মুশফিকের হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কাছের একটা বেঞ্চিতে নিয়ে গেল। এরপর আগ্রহ দেখিয়ে বলল। বসো আমার পাশে। মেয়েটার এরূপ আচরণে সগ্রাহে বিদ্রুপপূর্ণ বিরক্ত প্রকাশ করল অপর মানুষটা। বলল। আমি এখানে মোটেও বসতে আসিনি পরশ, তুমি কি জানি বলবে, দ্রুত বলো। এই এত তারা কিসের তোমার? বসো বলছি।
বলেই পুনরায় ছেলেটার হাতখানা ধরে বল প্রয়োগ করে নিজের পাশে বসিয়ে দিল পরশ। মেয়েটির এরূপ আচরণে মুশফিক খানিকটা আশ্চর্য হয়ে গেল। সে ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে জানতে চাইল, এত তোড়জোড় করে কাছে বসিয়ে কি এমন বলবে তুমি? কি বলবে? কথাখানি শুনেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে মেয়েটা। পৃথিবীতে সব মেয়েদেরই বোধ হয় খুশি খুশি লজ্জাজনক সুসংবাদটি হচ্ছে মা হওয়ার বিষয়টি। এই যে অকারণে পরশের ভীষণ লজ্জা করছে, মানুষটার দিকে হুট করেই ও লজ্জায় তাকাতে পারছে না। এতক্ষণ মানুষটাকে নিজের সন্নিকটে পাওয়ার আগ্রহ দেখালেও এবার আশপাশ শুরু করছে পরশ, যা দেখে মুশফিক অধৈর্য ভঙ্গিতে পুনরায় বলল। তুমি কি হলো? পরশ তৎক্ষণাৎ ওর একটি হাত নিজের ছোট্ট পেটের উপর রেখে ফিসফিসিয়ে বলল, আপনার জন্য সুসংবাদ রয়েছে মিস্টার মুশফিক। এখানে কেউ আসছে। কে আসছে? আমাদের সন্তান ময়রাজ। আমি মা হতে চলেছি। আপনি বা পরশের কথা শেষ হওয়ার আগে মুশফিক চট করে উঠে দাঁড়ালো। বিদ্রুপ ভঙ্গিতে হাততালি দিতে দিতে বলল, বাহ 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 বাহ, কংগ্রাচুলেশন মিস পরশ। তা আপনার সন্তানের বাবাকে? যা শুনে মাথায় যেন বাস পড়ল মেয়েটার। এতক্ষণের লজ্জা রাঙা হাসি হাসি মুখটা ধপ করে নিভে গেল। সে করুণ মুখে বলল, তুমি আমার সাথে মজা করছো মুশফিক? হাউ ফানি মিস পরশ, আপনি আমার সম্পর্কে বেন হন না যে আমি আপনার সাথে অহেতুক মজা করব। সত্যি করে বলুন, আপনার এই সন্তানের বাবাকে? মন্ত্রী বাড়ি অবিবাহিত মেয়েরা বুঝি এভাবে মা হয়ে যায়? আমি অবিবাহিত? তো কি বিয়ে হয়েছে আপনার? সবাই তো জানে আপনি অবিবাহিত। ছি ছি, অবিবাহিত মেয়ে বিয়ে ছাড়াই ওসব। তা আপনার মন্ত্রী ভাই বোনের এসব খবর জানে? দেখো মুশফিক, মজা করো না তো। আমি কিন্তু সিরিয়াস। চন্দ্র সূর্য যেমন ধ্রুব সত্য, তেমন সত্যি আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আচ্ছা, বাবা হতে চলেছে তুমি। এ যেন তুমি খুশি নও? এখানে বাচ্চাটাই আপনার নয়, সেখানে আমি খুশি হতে যাব কেন? কার পাপ এটা? পাপ হলে গোপনে ডাস্টবিনে ফেলে দাও। অন্যকে দোষারোপ করছো কেন? আমি তো ওর বাবা নই। জাস্ট স্টপ। বাবা তুমি নাও মানে? তাহলে কে? সেটা তুমি ভালো জানো। কতজনের সাথে ওসব করেছো। তোমার মতো জাতা মেয়ে সব পারে। খবরদার এসব আমাকে বলবে না। তোমার পাপের কথা জানাবে বলেই তুমি আমাকে এখানে ডেকেছো। দেখো মুশফিক, একটু তো সিরিয়াস হও। তোমাকে বলবো না তো কাকে বলবো আমি এসব? আর কেউ না জানুক, আমি তো জানি তুমি আমার স্বামী। স্বামী? হা হা হা। হাসছো কেন? তুমি খুব বোকা পরশ, ভীষণ বোকা। তুমি ভাবলে কি করে তোমার মতো যাতা একটা মেয়েকে আমি বিয়ে করব? শোনো পরশ, আজ তোমাকে কিছু সত্য কথা বলে দিই। আমাদের কোনো বিয়ে হয়নি। তুমি যেটাকে বিয়ে মনে করছো, তোমার তোমাকে বেটে ফেটে, এটা জাস্ট একটা সাজানো নাটক ছিল আমার। আর না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষটার মুখে এ ধরনের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল পরশ মেয়েটার। তার মাথা ঘুরছে, দিন দুনিয়া সবকিছু অন্ধকার লাগছে। কি বলছে মানুষটা? মাথাটা গেল নাকি? এই তো 6 মাস আগেই কাজে অফিসে গিয়ে বিয়ে হয়েছে তাদের। ভালোবাসার মানুষটাকে একেবারে সারা জীবনের জন্য নিজের করে রাখতে দুজন ইসলামিক রীতিমতে বিয়ে করে নেয়, কবুল করে নেয় একে অপরকে। এ বিয়ের পেছনেও আরও একটি যথার্থ কারণ রয়েছে। সম্পর্কের 1 বছর পর মুশফিক যখন দেশে আসে, কিছুদিন পরই তাদের সরাসরি প্রথম সাক্ষাৎ হয়। এরপর আরও কয়েকবার। সাক্ষাতের কয়েক মাস যেতেই মুশফিক বেড শেয়ার করার জন্য পায়তারা করে পরশকে। ভালোবাসার রঙিন রঙে একজন আরেকজনকে রাঙাবে বলে সুপ্ত কামনা বাসনাতে হারানোর আহ্বান জানায়। ভালোবাসার মানুষটাকে গভীরভাবে আলিঙ্গন করে তার ভালোবাসার স্নিগ্ধ পরশে নিজেকে রাঙানোর ইচ্ছে সকলেরই হয়। পরশেরও হয়েছে, আবার অদ্ভুত এক ভয়ও হয়েছে। অবৈতনিক অবৈধভাবে এই আলিঙ্গন সুখকর নয় বলে তার বক্ষস্থলে মানুষটার জন্য রয়েছে এক স্বচ্ছ সুনিপুণ ভালোবাসা। এই ভালোবাসায় কোনো অপবিত্রতার ছাপ নেই, নেই কোনো দাগ। এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র করার সাহস মেয়েটার হয়নি। মানুষটা এখন যাই হোক তার প্রেমিক রূপও মানুষটাকে সে স্বামী হিসেবে কাছে পেতে চায়। তাই সে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চেয়েছে বৈধ একটি স্বীকৃতিতে। স্পষ্ট জানিয়ে দেয়, আমাদের বিয়ে ছাড়া এসব আমাকে দিয়ে সম্ভব নয়।
এরপর মুশফিক শতবার চেষ্টা করেও মেয়েটাকে নিজের আয়ত্তে আনতে পারেনি, তাই একসময় সিদ্ধান্ত হয়। আমরা বিয়ে করব। ছোট্ট পরশ বিয়েতে একা একা মত দিতে চায়নি, চেয়েছে দু পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাদের বিয়ে হোক। তাকে বিগড়ে দিল মুশফিক, ভালোবাসা হারানোর ভয় ঢুকিয়ে দিল মনে। বলল, দুই পরিবার যদি না মানে আমাদের ভালোবাসা, তাহলে কি হবে ভাবছো পরশ? ওরা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, এরপর এ জীবনে তোমাকে আর আমার পাওয়া হবে না। না না, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তার চেয়ে বরং আমরা দুজন পালিয়ে বিয়ে করে রাখবো। পরবর্তীতে যখন ফ্যামিলি জানবে আমাদের সম্পর্ক, না হয় মানতে চাইলেও আলাদা করা সম্ভব হবে না, কারণ আমরা তখন বিবাহিত। কিন্তু আমার তো ইচ্ছে সবাইকে নিয়ে বেশ ধুমধাম করে তোমাকে বিয়ে করব। এভাবে একা একা পালিয়ে বিয়ে করাটা ঠিক হবে? যা পাগলি, বিয়ে আমাদের ধুমধাম করেই আবার হবে। আমি আছি না, তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। এখন শুধু ইসলামিক রীতিমতো আমাদের সম্পর্কটা বৈধ হোক, আমাদের সম্পর্কটা হালাল হোক। এটা তুমি চাও না পরশী পাখি? মানুষটির যুক্তি ভালোবাসার কাছে বরাবরই ফিকে ছিল পরশ। এরপর আর সেও অমত করতে পারেনি। ওর কথা বেশ মনে ধরে যায়। এর কিছুদিন পরই কোথাও একটা কাজী অফিসে নিয়ে যায় পরশকে। যেহেতু পরশের বয়স এখনও 18 পূর্ণ হয়নি, তাই কাবিন করেনি, শুধু বিয়ে করেছে। বিয়েতে মেয়েপক্ষ হিসেবে সাক্ষী ছিল পরশের প্রাণপ্রিয় দু বান্ধবী, রাহি ও টুম্পা। ছেলেপক্ষ হিসেবে ছিল মুশফিকের দুজন বন্ধু। এদের নিয়ে বিয়েটা শর্টকাটে সম্পূর্ণ হয় তাদের। এই লোকগুলো ছাড়া একটা কাকপক্ষীও জানে না এই গোপন খবর। লোকে না জানুক, তারা তো জানে তারা দুজন বৈধ স্বামী স্ত্রী। তাহলে লোকটা কেন এসব বলছে? দিকবিদিক শূন্য হয়ে দিশেহারা হয়ে মেয়েটা তড়িৎ গতিতে আওড়ালো, মুশফিক, মুশফিক, দোহাই তোমার এসব বলো না, এসব বলো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার। সম্পর্ক এতগুলো দিন আমার সাথে পার করে এসব তুমি কি যাতা বলছো? আমাদের বিয়ে কেউ তুমি স্বীকার করছো না, অস্বীকার করছো আমাদের পবিত্র সন্তানকে। কি করে অস্বীকার করছো এসব? কেন এমন করছো? সবটা কি এতটাই সহজ? পরিবার, আত্মীয় স্বজন সবাইকে দূরে রেখে আমি তোমাকে এক কথায় সারা জীবনের জন্য তোমার হাতটা ধরেছি, বিশ্বাস করেছি, ভরসা করেছি তোমায়। তাই তো ভালোবাসা গোপনে বিয়ে করেছি দুজন। পবিত্র কালিমা 3 কবুল পড়ে তোমাকে নিজের অর্ধাঙ্গিন হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছি, বৈধ নিশ্চিত করে। তবে তোমার হাতে আমার দেহ মন সবটা উজাড় করে দিয়েছি। সৃষ্টিকর্তার ইচ্ছেতে আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে দুনিয়াতে আসতে চলেছে আমাদের সন্তান। আর তুমি কিনা কত সহজেই সবকিছু অস্বীকার করছো। বলতে বলতে ফুপিয়ে উঠল মেয়েটা। তার কান্না দেখে মুশফিক হু হা করে হেসে উঠল, যেন এরকম হাসির ঘটনা এর আগে কখনো সে দেখেনি। তৎক্ষণাৎ হাসতে হাসতেই বলল, প্রতিশোধ, প্রতিশোধ। তুমি আমার ভালোবাসার ছিলে না, কখনোই ছিলে না। প্রতিশোধের আক্ষেপ হাতিয়ার। তোমার মতো মেয়েকে জাস্ট ব্যবহার করা যায়, বিয়ে নয়। ভুলে যাও, ভুলে যাও। আমাদের মধ্যে কখনো কিছু ছিল না। মিথ্যা সম্পর্ক যতটুকু ছিল আমি ততটুকু মুক্ত করে দিলাম। সত্যি তো এটাই, তোমাকে আমার কোনো কালেই কখনো ভালো লাগেনি। যতটুকু প্রয়োজন ছিল তা হয়ে গেছে। আমার কাজ শেষ, এবার তুমি মুক্ত। তাই সকল যোগাযোগ সবকিছু শেষ করে দিলাম। তোমাকে তোমাকে আর আমার দরকার হবে না। আমাকে আর কখনো বিরক্ত করো না। আসছি। কি করে এসব সত্য মেনে নেবে পরশ? কি করে সহ্য করবে মেয়েটা? তার মাথাটা ভো ভো করে ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস ছাড়ার শক্তিটুকু যেন হারাই গেল। যে মানুষটাকে সে পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস করে, সে মানুষটা কি বলছে আজ? সব মিথ্যে ছিল, সব। মানুষটা তার সাথে ছলনা করেছে, অভিনয় করেছে। এসব মানবে কি করে পরশ? এত নিখুঁত ভালোবাসা কি করে অভিনয় হয়? পরশ দিশেহারা নির্বোধ হয়ে কেবল ঠায় দাঁড়িয়ে রইল। তার দিকে একবার বিজয়ী হাসি দিয়ে হেলে দুলে যাওয়ার জন্য উদ্যত হলো মুশফিক। সেদিকে তাকিয়ে পরশ আনমনে বলে উঠল, আমায় ভালোবাসবে না জেনেও ভালোবাসা শিখেছিলে কেন? মুশফিক শুনিও শুনল না সেসব। তার বড় ভালো লাগছে।
এবার আসল খেলা হবে। সানাম চৌধুরীর পরিবার তছনছ করে দেওয়ার সময় হয়েছে। সে হাসি হাসি মুখে সিটি বাজাতে বাজাতে দূরে পার্ক করা বাইকের কাছে যাচ্ছে। সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর বন্ধু তন্ময়। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে চলে যেতে দেখে যেন হুঁশ ফিরে মেয়েটার। তবে তার মাথায় কিচ্ছুটি কাজ করছে না। শুধু এতটুকু বিশ্বাস তার কোথাও কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক। ওসব কেবল একটা খারাপ স্বপ্ন। তার মাথায় কিলবিল করছে কিছু ভোঁতা শব্দ। কেউ যেন বারবার অলৌকিকভাবে বলছে, মুশফিক চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তোর সন্তানের বাবা চলে যাচ্ছে, তাকে আটকা পরশ, তাকে আটকা। পরশ সে কথা অনুযায়ী দৌড়ে পেছন থেকে মুশফিকের হাত ধরে ফেলল। চট জলদি ওর পায়ের কাছে বসে বলল, আমাকে ছেড়ে যাও না, ছেড়ে যাও না, তুমি ছেড়ে গেলে আমার দৈনিক নতুন নতুন বানান লাগে ভাই গায়। তুমি ছাড়া আমি আর আমিতে থাকতে পারবো না। তুমি তো ভালো করে জানো আমি কতটা অগোছালো, কতটা কাঁদুনি। তাই দোহাই লাগে পায়ে পড়ে তোমার, সাইরা তুমি যাও না আমারে। একবার, শুধু একবার থাইকা দেখাও, ভরসা দিয়ে আমার হাতটা ধরে বলো, চিন্তা নাই, আমি আছি তোমার সাথে। আমি কথা দিলাম তোমায় পাইতে আমি হইরা যাবো। সবার বিরুদ্ধে গিয়া শিক্ষা নিব তোমার ভালো রাখার সমস্ত কৌশল। ঢাল হমু তোমার, যাতে দক্ষ তোমায় ছুঁয়ে আগে আমার সামনে দাঁড়ায়। বিধাতার কাছে চাইয়া নিব তোমায়, সারাদিন রাত চাইপা সব গুছাইয়া দিমু, নিজের দু হাতে সাজাইয়া দিমু চড়ুই পাখির ছোট্ট সংসার। মুহূর্তেই ভুইলা যামু আমার সব অসুখ বিসুখ দুঃখ যাতনা। জানোই তো, মনটা যখন ভালো থাকে তখন শরীর অসুখ আসান করতে পারে না। আর তুমি তো আমার মনের অসুখ, তাই এই অসুখ সারিতে তোমারে লাগবো, তোমারই লাগবো। তুমি একবার হাত ধরলে আমি সব ভুলে যাবো। দোহাই লাগে, আমাকে চাইরে যাও না। কত অসহায়, কত হৃদয় বিদারক শোনালো সে কথা। তার এই হৃদয় নিংড়ানো অনুভূতি পায়ে ঠেলে মানুষটা ঠিক দিব্যি চলে যায়। তাকে আটকাতে না পেরে হাত পা ছুঁড়ে হাউমাউ করে কেটে দিল পরশ। ঠিক সেই সময় এসে তাকে আগলে নিল সানাম চৌধুরী। বোনকে বুকে তুলে নিয়ে ভরসা দিয়ে বলল, যে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, মায়া দিয়ে আর বেঁধে রেখো না, নরবরে শিকড় উপড়ে ফেলো, ধরে রেখো না। চারপাশে শূন্যতা দেখতে পাওয়া মেয়েটা হঠাৎ নিজ ভাইকে দেখে জাপটে ধরল ভাইকে। ভুলে গেল সকল ভয়ডর। এই মুহূর্তে এই মানুষটাই তার আপন, ভীষণ আপন। সানাম চৌধুরী স্নেহময়ী হাতে আগলে নিল বুকে। তার বুকটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে বোনের কত চাওয়া, কত আগুলতা ভালোবাসা হারানোর বিরহ দেখেছে নিজ চোখে। মুশফিক চলে যাওয়ার আগেই সে এখানে এসেছে। গাড়ি দূরে রেখে মাস্ক পরে ছদ্মবেশে বোনকে পাহারা দিয়েছে। জানোয়ারটার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে। সে আগেই অনুমান করে রেখেছে আজ সকল সত্যির মুখোমুখি হবে তার বোন। তাই অনিচ্ছা সত্ত্বেও এই সুযোগ সে দিয়েছে। নয়তো সে যদি এখানে এসে পরশকে নিয়ে যেত, বোনের চরম সত্যিটা আর জানা হতো না। আজীবন মনে হতো মানুষটা তার জন্য ঠিক ছিল। সারা জীবন একটা ভুল ভাবনা থেকেই যেত। যখন বোনটা কেঁদেছে, সেও দূরে দাঁড়িয়ে কেঁদেছে। শেষবার মেয়েটার চিৎকার করা কান্না আর সহ্য করা গেল না। দ্রুত এসে আগলে নিল বোনকে। এই ফুলগুলোর গায়ে তারা একটা টোকাও দেয়নি, অথচ এই ফুলকে কতটা বাজেভাবে আঘাত করলো কেউ। সানাম চৌধুরী ইচ্ছে করছে এক্ষুনি ওই জানোয়ারটার কলিজাটা ছিঁড়ে মনের খায়েশ মিটিয়ে টুকরো টুকরো করতে। তবু বহু কষ্টে নিজেকে শান্ত করে স্থির রইল সানাম চৌধুরী। ওকে পরেও দেখা যাবে, আগে তার বোনটাকে শান্ত করা উচিত। ভাইকে দেখে এতক্ষণের আটকে থাকা চোখের জলগুলো বিরতিহীনভাবে ঝরছে। সানাম চৌধুরী তাকে কাঁদতে দিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে পুনরায় বলল, জোর করে যে কারোর সাথে টিকে থাকা যায়, তবে তার মনের বিরুদ্ধে গিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা হচ্ছে অন্তরের টান, এটা জোর করে পাওয়ার জিনিস নয়। যারা যেতে চায় তাদের যেতে দাও। আসলে ওই মানুষটা তোমার নয়, যে তোমার, সেই এমনিতেই শত প্রতিকূলতা ডিঙিয়ে থেকে যাবে, ছেড়ে যাবে না। চট করে মাথা তুলে তাকালো পরশ, ভাঙা কণ্ঠে বলল, তুমি তুমি ঠিক বলছো ভাই, তুমি ঠিক বলছো। এরপর দূরে থাকা মুশফিকের দিকে তাকিয়ে বলল, চলো
যদি যেতে চাইলে যেতে পারো। চলে যাও তুমি, আর আমি তোমাকে ধরে রাখবো না। বেশি কষ্ট হলে 1-2 দিন না হয় কষ্ট পাবো। সময় ফুরলে দুঃখ কষ্ট আস্তে আস্তে ফুরিয়ে বিলীন হয়ে যায়। জানো তো, মানুষ বেশি দিন কষ্টের কথা ভেবে কষ্ট পেতে পারে না। হ্যাঁ, মানছি তোমার ভুলতে পারবো না, কারণ তোমার ভালোবাসার অভিনয়টা হলেও আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। কিন্তু বিশ্বাস করো, তোমাকে পাওয়ার কষ্টটা আর থাকবে না। একটু সময় তুমি আমার কোথাও থাকবে না, এমনকি আফসোসও না। তোমাকে আমি আমার আফসোসেও রাখবো না। বলতে বলতে ওর থেকে মুখ ফিরিয়ে নিল পরশ। পুনরায় গুটিসুটি মেরে আবারও ভাইয়ের বুকে আশ্রয় নিল সে। তার কথাগুলো মুশফিকের কর্ণকুহরে ঠিক পৌঁছালো কি না কে জানে। এই মুহূর্তে সানাম চৌধুরীকে এখানে দেখে ভয়ে তার কলিজা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দিশেহারা হয়ে ত্রস্ত বেগে ছুটে বাইকে বসে পড়ল। ও বসতেই তন্ময় হাওয়ার বেগে বাইকে টান দিল। সেদিকে বাস পাখির তীক্ষ্ণ দৃষ্টির ন্যায় তাকিয়ে রইল সানাম চৌধুরী, যেন পরবর্তীতে এরাই তার শিকার। যানজট কোলাহলমুক্ত নিরিবিলি একটি প্রাকৃতিক পরিবেশ, মৃদু মৃদু দক্ষিণা হাওয়া, মন ভালো করার মতো একটি প্রাকৃতিক পরিবেশ। বোনকে এক হাতে বুকের সাথে জড়িয়ে নদীর পাশে দুব্বা ঘাসের উপর বসে আছে সানাম চৌধুরী। পরশ এখনও মৃদু মৃদু ফোঁপাচ্ছে। ভাঙাচোরা বোনকে শক্ত হাতে আঁকড়ে ধরে আছে সানাম চৌধুরী। তার চোখ দুটো টলমলে ঝাপসা, চক্ষুদয় উদ্ভটের টাইপ লাল, মুখে ভঙ্গিমা অস্বাভাবিক রকমের গম্ভীর। ঘাসের উপর অবহেলায় ফেলে রাখা মুঠোফোন দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আশিক, সৈকত আর তার দলবল সহ আরও অনেকে। কত মানুষ, তাও কোথাও কোনো শব্দ নেই। সবাই যেন আজ নির্বাক বাক্যহারা। ভূতের শুনশান নীরবতা কাটিয়ে হঠাৎ করে সানাম চৌধুরীর মুঠোফোনটা শব্দ করছে, বারবার কল করছে কেউ। রিংটোনের শব্দটা আজ বড় অসহ্য লাগছে সানাম চৌধুরীর কাছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও মুঠোফোন তুলে নিল সে। কল করেছে রাত্রিপ্রিয়া, তার মনোহরিণী বউ। নামটা দেখেই দমে গেল সে। আজ আর তারা দেখালো না ছেলেটা। আস্তে ধীরে কল রিসিভ করলো। ওপাশ থেকে মেয়েলি অধৈর্য কণ্ঠে ভেসে আসলো। নেতা সাহেব। বউয়ের ডাকে আন্তরিক পরিণতি স্বরূপ ছোট্ট করে সাড়া দিল সানাম চৌধুরী। হুম। আজ আর মায়া করে আহ্লাদ দেখিয়ে বলা হলো না বলো বউ বা এ জাতীয় কিছু। এই মুহূর্তে পুরুষ চোয়াল ব্যক্তিত্বটিকে জগতের কোনো কিছুতেই আকুলি বিকুলি স্পর্শ দ্বারা উপলব্ধি করছে না। আজ যেন থমকে গিয়েছে তার গোটা পৃথিবী। যন্ত্রমানব অনুভূতি শূন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে মন্ত্রী সানাম চৌধুরী। প্রিয়তম পুরুষটির ঐকান্তিক কণ্ঠস্বর তার অদ্ভুত আচরণে উড়ো উড়ো অনবঞ্চিত হল শব্দদোষীর উষ্ণ অন্তকরণ। ক্ষণে ক্ষণে অনবসর কণ্ঠে জানতে চাইল, নেতা সাহেব কি হয়েছে আপনার? আপনি কই কিছু না তো। ঠিক আছেন? ঠিক আছি। তাহলে আপনার কণ্ঠস্বর এমন লাগছে কেন? কেমন লাগছে? অদ্ভুত, ভয়াবহ, ক্ষিপ্ত বধ। আমার মন বলছে আপনি ঠিক নেই, মোটেও ঠিক নেই আপনি। বলুন তো কি হয়েছে? কিছু তো হয়েছে, কোথাও তো কিছু হয়েছে। আমার চিন্তা হচ্ছে বড্ড। আমি ঠিক আছি তো, কোথাও কিচ্ছুটি হয়নি। তুমি অহেতুক চিন্তা করছো। সত্যিই তাই। এতদিনে এতটুকু চিনেছি না আমি আপনাকে। আমার থেকেও ভালো কেউ আপনাকে চেনে জানে? মেয়েটাও না একেবারে নাছোড় বাঁধা। কথা ঘোরাতে সানাম চৌধুরী বলল, আমাকে চিনতে জানতে তুমিই বেস্ট। তারপর বলো কি করছো তুমি? দাঁড়িয়ে। আপনি? বসে আছি। খেয়েছো? না, আপনি আসলে একসাথে খাবো। কখন আসছেন? খেয়ে নাও, আমার আজকে আসতে একটু দেরি হবে, হাতে কাজ আছে। রাখছি। এই শুনুন। শুনছি, বলো। আমি আপনাকে মিস করছি নেতা সাহেব। ভীষণ মনমরা লাগছে আমার। আপনাকে স্বচক্ষে না দেখা অবধি একদম শান্তি পাবো না আমি। আমি কাজটা বুঝি না। আপনি দ্রুত বাসায় চলে আসুন। আচ্ছা, আসবো। এখন বাই। রাত্রিকে আর প্রতিউত্তর করার সুযোগ না দিয়ে কল কেটে দিল সানাম চৌধুরী। তন্মধ্যে সেখানে হন্তদন্ত পায় উপস্থিত হলো নয়ন খান। উত্তেজিত কণ্ঠে ডাকল প্রাণপ্রিয় বন্ধুকে। সানাম। আচমকা অপ্রত্যাশিতভাবে বন্ধুর কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই সেদিকে একবার বিলুপ্ত দৃষ্টিতে তাকায় সানাম চৌধুরী। পর মুহূর্তে আবার সে দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকালো সে। মিনিট দুয়েক সময় নিয়ে বোনকে আস্তে ধীরে একবার ডাকল, পরশ।
পরশ জবাব দিল না, নড়ল না। আগের ন্যায় একইভাবে বিড়াল ছানার মতো চুপটি করে মুখ গুজে আছে ভাইয়ের বক্ষস্থলে। তাকে আর একটি বারের জন্য উত্তত করল না সানাম চৌধুরী। কেবল বোনের যন্ত্রণাটুকু নিজের মধ্যে আত্মভূত করার পায়তারা চালালো। এরই মধ্যে তার অতি সন্নিকটে এসে বন্ধুর ঢাল হয়ে পাশে বসল নয়ন। আপাত মস্তকে একেবারে চোরা চোখে পরশকেও পর্যবেক্ষণ করে নিল অবলীলায়। দুশ্চিন্তায় ঘামে ওর পরনে সাদা শার্টটা ভিজে চপচপে হয়ে আছে। আবির্ভাব জুড়ে রয়েছে দুশ্চিন্তা, উদ্বেগ, উত্তেজনা। কিয়ৎক্ষণ পূর্বে আদালতের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছিল নয়ন। ঠিক সেই সময় তাকে কল করে আশিক। ভাইয়ের অনুমতি ছাড়াই তাকে সংক্ষেপে সবটা জানায় সে। বোনের পাশাপাশি তাদের শক্তপোক্ত সানাম ভাইয়ের ভেতরটাও যে সুনামির প্রখর তাণ্ডব বয়ে চলেছে সেটা উপস্থিত আর কেউ উপলব্ধি না করলেও আশিক তীব্রভাবে উপলব্ধি করছে, টের পাচ্ছে।